শপথ নেয়ার পর এই এক সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কি পদক্ষেপ নিয়েছেন। প্রথমেই তারা সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ নেন নাই। দ্বিতীয়ত তারা রাষ্ট্রপতি ছুপ্পুকে স্বাভাবিক মর্যাদা দেওয়ার পথে আছেন, অথচ এই ছুপ্পু খুনি হাসিনার নিয়োগকৃত। তৃতীয়ত যত অপরাধী তাকে তত বড় মন্ত্রীর পদ দেয়া হয়েছে। চতুর্থত ভারতের সাথে সকল যোগাযোগ স্বাভাবিক করা হচ্ছে, অথচ ভারত আমাদের বাংলাদেশের সবচাইতে বড় অপরাধীকে আশ্রয় দিয়ে আছে, বাংলাদেশের সাথে গেম খেলছে। বাংলাদেশের প্রশাসনে জুলাইকে ব্যর্থ করে দেবার জন্য ভারত এখনও তৎপর রয়েছে। সেই সাথে তাল মিলাচ্ছে এই নতুন প্রধানমন্ত্রী এবং তার অধীনস্থ নেতৃবৃন্দ। কিন্তু তারেক রহমান কি আসলে সফল হবে? আওয়ামী লীগ কি ফিরে আসবে? আবার কি বাংলাদেশের সাধারণ মানুষকে কচুকাটা করবে? যেখানে সেখানে মানুষকে গুলি করবে, যেখানে সেখানে নারীদেরকে ধর্ষণ করবে? সেই সময় কি আবার আমাদের সামনে ধেয়ে আসছে? এটি কোশ্চিনকালেও ভাবার কোনো সুযোগ নেই। কোন পথে, কোন দিক দিয়ে, কিভাবে আওয়ামী লীগ আসবে? মানুষ যে কোনোভাবে তা রুখে দিবে, জীবন দিয়ে হলেও রুখে দিবে। কারণ এদেশের মানুষ জেগে গিয়েছে। একবার জেগে যাওয়া মানুষকে আর চাপিয়ে রাখা যাবে না। বিএনপি অপতৎপরতাগুলো, অরাজনৈতিক কর্মকাণ্ডগুলো, বোকামি কর্মকাণ্ডগুলো, আত্মঘাতী কর্মকাণ্ডগুলো এখন অন্যান্য সকল রাজনৈতিক দল, দেশের বুদ্ধামহল, সুধীজন খুব সতর্কতার সাথে লক্ষ্য করছে তারা আসলে কি করছে। এদেশের মানুষ এখন খুবই সচেতন। আচ্ছা, আপনারা কি বলতে পারেন, একটা পুরানো কথা বলি। এই যে বারবার এদেশে শোনানো হয় 30 লক্ষ মানুষ স্বাধীনতার সময় জীবন দিয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ, শেষ হয়েছে 16 ডিসেম্বর। মোট কতদিন? 263 দিন। 263 দিন না? 263 দিনে দিয়ে যদি আপনি 30 লক্ষকে ভাগ দেন, প্রতিদিন 11,000। সোজা কথা, প্রতিদিন 11,000 মানুষ এদেশে মারা গেছে। আপনি বলেন তো, আপনার জেলায় কতজন মানুষ মারা গেছে? আপনার বাড়ির পাশে মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় কত মানুষ মারা গিয়েছে? আমি যে জেলায় জন্মগ্রহণ করেছি, যে জেলায় আমার বাড়ি, আমি ওই জেলায় জন্মগ্রহণ করি নাই, কিন্তু ওই জেলায় আমার বাড়ি, সেই জেলায়, সারা জেলায় 5টি থানা, সেখানে সারা জেলায় 168 জন মানুষ নিহত হয়েছে স্বাধীনতার সময়। 9 মাসে, 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 168 জন স্বাধীনতার সময় নিহত হয়েছে বা শহীদ হয়েছে। তাহলে প্রতিদিন 11,000-এর হিসাব কি মিলে? কোনোভাবে আমার চিন্তায় ধরে না। অথচ ভুয়া একটি খবরকে 54 বছর যাবৎ আমাদের উপরে এই পান্ডারা, মিথ্যা বুদ্ধিজীবীরা, অপশিক্ষিতরা চাপিয়ে দিয়েছে। আপনি ভাবেন তো, আজকে 11,000 মানুষকে মেরে ফেলেছে, আবার আগামীকালও 11,000 মানুষকে মেরে ফেলছে, আবার গতকালও 11,000 মানুষকে মেরেছে। এইভাবে প্রতিদিন 11,000 মানুষ মেরেছে। ইজ ইট পসিবল? কোনোভাবে সম্ভব? হাস্যকর না? ইসরায়েল 1.5 বছর যাবৎ ফিলিস্তিনে হামলা চালাচ্ছে। বিমান, নৌ, আকাশপথে, স্থলপথে, সর্বদিক দিয়ে হামলা করছে ফিলিস্তিনে। যেখানে হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, কোথাও হামলা বাকি নেই, কোনো বিধিনিষেধ নেই। সবখানে, এতিমখানা থেকে শুরু করে সবখানায় হামলা হচ্ছে। তারপরেও
ইসরায়েলের মতো একটি হিংস্র দেশ ১.৫ বছরেও ৭০,০০০ মানুষ মেরেছে, ১ লক্ষ মানুষ এখন পর্যন্ত মারতে পারেনি। আর তারা বলছে ৯ মাসে নাকি বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ মেরেছে। পৃথিবীর সর্বত মিথ্যা কথা হইল এটা। এই পৃথিবীর দ্য লাই অব দ্য সেঞ্চুরি, শতাব্দীর সেরা মিথ্যা, ৩০ লক্ষ মানুষ। আসলে অ্যান্থনি ম্যাসকারেন্স, ডেভিড ওয়ালেন্ড, ডব্লিউডি ওয়ার্ডারল্যান্ড, ৩ জন পৃথিবী বিখ্যাত বুদ্ধিজীবী, ইতিহাসবিদ, তাদের রচনায় কেউ বলেছেন ১,৬৭,০০০, কেউ বলছে ২,৬৭,০০০, আর কেউ বলছে শুধু ৮৭,০০০। শেখ মুজিব যখন জাতিসংঘে বক্তৃতা দিতে যাবে তখন তাকে কানে কানে বলা হয়েছিল ৩ লক্ষ। সে বলছে ৩ মিলিয়ন। 3 লাখকে বলছে 3 মিলিয়ন। 3 মিলিয়ন মানে তো 30 লাখ। একটা এই ভুয়া বক্তৃতা দিয়ে এটাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। অথচ পৃথিবীর কোনো ডকুমেন্টসে এটা প্রমাণ নাই যে 30 লক্ষ মানুষ মারা গেছে। নাম্বার 1। দ্বিতীয়ত হলো, যারা যুদ্ধ করেছে তারাই কেবল যুদ্ধাপরাধী, তাই না? যুদ্ধ না করলে আপনি যুদ্ধাপরাধী হবেন কিভাবে? অথচ অনেকগুলো সৎ মানুষকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, কিন্তু তারা কখনোই যুদ্ধ করে নাই। তাদের নামে অভিযোগ তারা নাকি এদেশের মানুষকে হত্যা করেছে। কিন্তু আমরা যতদিন যাবৎ আমাদের স্মৃতিশক্তি আছে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত, আমাদের চোখে আমরা তাদেরকে কোনো অপরাধের সাথে যুক্ত হতে দেখি নাই। সেই লোকগুলোকেই হত্যা করা হয়েছে। এই মিথ্যার উপরে দাঁড়িয়ে একই পথে হাঁটছে এখন বিএনপি। আবার সেই বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এই দেশের মানুষ আবার আওয়ামী লীগকে আসতে দিবে? আসতে যদি পারত তাহলে তারা এতদিনই আসতো। আওয়ামী লীগ একটু উৎপাত করেছে, কিন্তু ৩২ নম্বর হামলার পর তারা নিস্তব্ধ হয়েছে। এখন যদি আওয়ামী লীগ আসার চেষ্টা করে, আওয়ামী লীগ বিগ ফাইটারদের ধরা হবে। ৩২ নম্বর তো টপ র্যাঙ্কিং হাউসকে ধরা হয়েছে, তাদের কাবা। আওয়ামী লীগ একটা ধর্ম, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক, এটা একটা ধর্ম। হ্যাঁ, তাদের কাবা হইল ৩২ নম্বর। এই ৩২ নম্বর ভেঙে দেওয়া হয়েছে। এখন যে ছোট ছোট কাবা আছে, ধরেন চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিনের বাড়ি, এটা একটা চিটাগাংয়ের কাবা মাজার। সুধা সদন, সমর রেজাউল করিমের বাড়ি, একে আজাদের বাড়ি, এগুলো এক একটা কাবা। এগুলা কি নিস্তার পাবে? পাবে না। কোন পুলিশ আনবে হাসিনাকে? কোন আর্মি আনবে? এদেশের মানুষও তো দেখবে। এইভাবেই জামায়াত এখন সতর্কতার সাথে দেখছে, এনসিপি সতর্কতার সাথে নজর রাখছে। তারা বিএনপির সকল ক্ষমতাশালী চক্রান্তকে নস্যাৎ করে দিবে, ব্যর্থ করে দিবে। এখানে সন্দেহ রাখার কোনো অবকাশ নাই। আর তারেক রহমান কিছুদিনের মধ্যে কঠিন আন্তর্জাতিক চাপে পড়ে যাবে। তারেক এটা বুঝতে পারছে, এই কারণে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানায় রাখছে। মুখে বিএনপি সরকার, তারেক জিয়ার হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে যাবে, কারণ সে সঠিক পথে নাই। শুধু লক্ষ্য করুন আর সতর্ক থাকুন কি হয়, আমরা কিভাবে তাতে প্রতিক্রিয়া জানাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।